আমি সুখেন্দু, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা অধঃক্ষেপণের বিভিন্ন রূপভেদগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো আমরা প্রত্যেকেই জানি যে বৃষ্টিপাত হচ্ছে অধঃক্ষেপণের প্রধান রূপ, এবং বৃষ্টিপাত ছাড়াও অধঃক্ষেপণের আরও কতগুলো রূপভেদ আছে। তো সেইগুলো নিয়েই আজকের ক্লাসেতে আমি আলোচনা করব। তো প্রথমে দেখো, অধঃক্ষেপণের যে অন্যান্য যে রূপভেদগুলো রয়েছে তার মধ্যে রয়েছে গুড়ি গুড়ি বৃষ্টিপাত বা ড্রিজল, তারপরে আছে স্লিট, তারপরে শিলাবৃষ্টি বা হেলস্টর্ম, এবং তুষারপাত বা স্নোফল। তো এই চারটে মোটামুটি বৃষ্টিপাত ছাড়া অধঃক্ষেপণের বাকি যে রূপভেদগুলো হয় সেই রূপভেদ। এবারেতে আমরা অধঃক্ষেপণের এই যে রূপভেদগুলো এগুলোর বিষয়তে জেনে নেব। তো প্রথমে আসি গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রেজার। তো এখানেতে বলছে যে খুব ছোট জলকণা 0.5 মিলিমিটারেরও কম ব্যাসযুক্ত ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজল বলে। তারপরে আছে স্লিট। এটাই বলছে যে জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট, অর্থাৎ জলকণাও ঝরে পড়বে, মানে বৃষ্টিপাতও হবে, তার সঙ্গে কিন্তু বরফ মিশ্রিত অবস্থায় থাকবে। তো সেই রকম যদি হয় তাহলে সেটাকে বলা হয় হচ্ছে স্লিট। এবারে আসি শিলাবৃষ্টি বা হেলস্টর্ম বিষয়। তো এখানেতে বলছে যে ঊর্ধ্বগামী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়। সেখানেতে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে বরফের টুকরোতে পরিণত হয়, আর বরফের টুকরোগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, যাকে শিলাবৃষ্টি বলে। যেটাকে আমরা বলি না যে শিল পড়ে, তো শিল পড়া যেটা, সেটা হচ্ছে বৃষ্টিপাতের সঙ্গে ছোট ছোট বরফের যে টুকরো, সেই ছোট ছোট বরফের টুকরো হচ্ছে কি বৃষ্টির জলের সঙ্গে কিন্তু পড়তে থাকে। সেইটাকে কিন্তু বলা হয় হচ্ছে শিল পড়া, বা যেটাকে আমরা শিলাবৃষ্টি বলি। এটাও কিন্তু অধঃক্ষেপণের একটা রূপভেদ। আর এই শিলাবৃষ্টি কিন্তু খুব ক্ষতিকর। দেখো যে শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের ক্ষতি হয়, অর্থাৎ বরফের যে টুকরোগুলো যেগুলো আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টির জলের সঙ্গে, সেই বরফের টুকরোগুলো যদি একটু বড় আকারের হয়ে থাকে তাহলে সেগুলো কিন্তু ঘরবাড়ির, মানে বিশেষত যাদের টালির চাল বা অ্যাডবেস্টরের যে চাল যেটা হয়, সেগুলোকে কিন্তু ভেঙে দিতে পারে, এবং তার পাশাপাশি হচ্ছে ফসলের ক্ষতি করে। অর্থাৎ ধানের চাষ হোক বা কোনো মানে সবজি আনাজের যে সমস্ত চাষ, সেই সমস্ত চাষের ক্ষেত্রে যদি সেই ক্ষেতে যদি শিলাবৃষ্টি হয়, তাহলে সেই শিলের আঘাতে কিন্তু গাছপালা কিন্তু ভীষণ রকমভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। আর আমাদের পশ্চিমবঙ্গেতে কিন্তু এই শিলাবৃষ্টি দেখতে পাওয়া যায় বসন্ত এবং গ্রীষ্মকালের মাঝামাঝি সময়তে, কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এরকম শিলাবৃষ্টি কিন্তু হয়ে থাকে। এরপরে আসছে তুষারপাত বা স্নোফল। তো বলছে যে শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফকণায় বা তুষারকণায় পরিণত হয়। এই তুষারকণা মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে তুষারপাত বা স্নোফল বলা হয়। শীতপ্রধান দেশেতে যে সমস্ত জায়গাতে খুব ঠান্ডা, বা পার্বত্য অঞ্চলেতে যেখানেতে খুব ঠান্ডা, বিশেষত হিমাঙ্কের নিচে মানে অর্থাৎ টেম্পারেচারটা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থাকে, অর্থাৎ যেখানেতে জল বা জলীয় বাষ্প সাধারণত মানে জমে বরফে পরিণত হয়। মানে যেখানেতে আমরা যে সমস্ত পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে যেখানেতেই বরফ জমে থাকতে দেখি, বা উঁচু পাহাড়ি অঞ্চলগুলোতে যেখানেতে আমরা বরফ জমে থাকতে দেখি সুউচ্চ শৃঙ্গগুলোতে, সেখানেতে কী হয়, টেম্পারেচারটা কিন্তু সবসময়তেই হিমাঙ্কের নিচে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচেতে কিন্তু অবস্থান করে। যে কারণেতে দেখা যায় যে জলকণাগুলো যখন বৃষ্টিপাত রূপে যখন ঝরে পড়ে, তো সেখানেতে সেই বৃষ্টিটা মানে বৃষ্টির জল তরল অবস্থাতে পড়ে না, তখন সেটা জমে যায়। কারণ বায়ুমণ্ডলের নিচের স্তরে যে বায়ুমণ্ডলটা থাকে, ওপরে তো বায়ুমণ্ডল ঠান্ডা আছেই, কিন্তু নিচের স্তরেতে যেহেতু বায়ুমণ্ডলটা হিমাঙ্কের নিচেতে অবস্থান করে, তখন সেই জলকণাগুলো বা বায়ুতে অবস্থানরত যে জলীয় বাষ্প, সেগুলো তরল অবস্থায় না পড়ে কঠিন অবস্থাতে বরফ হিসাবে, তুষার হিসাবে কিন্তু সেগুলো পড়তে থাকে। তো সেটাকেই কিন্তু বলা হয় হচ্ছে কি তুষারপাত বা স্নোফল আমরা বলি। এরপরেতে আমরা আরও দুটো বিষয় সম্পর্কে জেনে নেব, সেটা হচ্ছে শিশির আর কুয়াশা। এই দুটো বিষয় কি, কারণ এই দুটো নামের সঙ্গেই আমরা পরিচিত। শীতকালেতে এই দুটো দেখতে পাওয়া যায়, এবং শিশির প্রায় সময় ভোরবেলাতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো যে ঘাস বা গাছের পাতার উপরেতে কিন্তু শিশির জমে, বা ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা কিন্তু জমতে আমরা দেখি, যেটাকে কিন্তু শিশির বলে। তো এই শিশির কীভাবে তৈরি হয় সেটা একটু জেনে নেওয়া যাক এবারেতে। যে শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোট ছোট জলবিন্দু তৈরি করে, এগুলোকে শিশির বলে। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর রয়েছে, সেই বায়ুস্তর কী হয়, যদি শীতল হয়ে পড়তে থাকে, বিশেষত শীতকালে বা অনেক সময়
মানে ভোরবেলার দিকেও, শীতকাল ছাড়া ভোরবেলার দিকেও তাপমাত্রাটা অনেকটা নেমে যায়। সেই সময়তে কী হয় যে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরেতে যে জলীয় বাষ্পটা থাকে সেই জলীয় বাষ্প ঘনীভূত হয়ে পড়ে ঠান্ডার কারণেতে, এবং ঘনীভূত হয়ে পড়লে কী হবে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাতে পরিণত হয়ে যায়, এবং সেই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাটা কী হয় ঘাস কিংবা গাছের পাতা ইত্যাদির ওপরেতে জমে, ছোট ছোট বিন্দু বিন্দু আকারেতে জলকণার আকারেতে জমতে থাকে, যেটাকে কিন্তু শিশির বলে। এবং এই শিশির হচ্ছে গিয়ে কোথায়, দেখো ওই ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির ওপরে কিন্তু জমা হয়। আর আকাশ যদি মেঘমুক্ত হয়, যদি আকাশ খুব পরিষ্কার থাকে, তাহলে কিন্তু ভূপৃষ্ঠ থেকে তাপ বিকিরণটা খুব বেশি হতে থাকে, মানে তাপ বিকিরণটা বেশি হওয়ার কারণে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর খুব দ্রুত শীতল হয়ে পড়ে এবং সেক্ষেত্রে শিশিরটা বেশি জমে। আর একটা জিনিস, এই শিশিরের কারণেতেই কিন্তু শীতকালে ভোরবেলায় ঘাসের উপর দিয়ে খালি পায়ে যদি আমরা হাঁটি তাহলে পাটা কিন্তু ভিজে যায়, কারণ ঘাসের ওপরেতেই, ভূপৃষ্ঠের ওপরেতে ঘাসের ওপরেতেই শিশিরটা জমতে দেখা যায়। তো সেই ঘাসের ওপর থেকে যদি আমরা হাঁটি তাহলে আমাদের সেই শিশিরের জল পায়েতে লেগে কিন্তু পাটা ভিজে যায়। এরপরেতে আসি কুয়াশাতে। তো কুয়াশা হচ্ছে, দেখো যে ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্পযুক্ত বায়ু ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছু ওপরে বায়ুস্তরে অনেকটা ধোঁয়ার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। তো এই কুয়াশাটা কি, এই কুয়াশাটাও হচ্ছে ঘনীভবনের আর একটা রূপভেদ। আর এক্ষেত্রে কী হয়, আমাদের ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর আছে সেই বায়ুস্তরেতে ধূলিকণা থাকে। তো ধূলিকণাও যেমন থাকে তার সঙ্গে সঙ্গে জলীয় বাষ্পও থাকে। তো সেই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে জলীয় বাষ্প মানে ধূলিকণা, সেই ধূলিকণাকে আশ্রয় করে যখন বায়ুস্তরের যে জলীয় বাষ্প সেগুলো যখন ঘনীভূত হয় তখন সেই ধূলিকণাকে আশ্রয় করেই কিন্তু ভেসে বেড়ায়, এবং সেটা ধোঁয়ার মতন, সাদা ধোঁয়ার মতন হচ্ছেই ভেসে বেড়াতে থাকে। কুয়াশা আমরা প্রত্যেকেই দেখেছি, তাই আমরা জানি যে কুয়াশা কীরকম হয়। শীতকালে তো প্রায় সময় কুয়াশা দেখতে পাওয়া যায়, এবং সেই কারণেতে কী হয় যে পুরো একদম সাদা টাইপের হয়ে যায়। তো এটাকে বলা হয় হচ্ছে কি কুয়াশা। অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ুস্তর আছে সেই বায়ুস্তরেতে যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প যখন শীতলতার সংস্পর্শে এসে ঘনীভূত হয়ে যায় এবং সেই বায়ুমণ্ডলেতে বা বায়ুস্তরেতে থাকা যে ক্ষুদ্র ক্ষুদ্র যে ধূলিকণা আছে সেই ধূলিকণাকে আশ্রয় করে যখন ভেসে বেড়াতে থাকে তখন তাকে বলা হয় হচ্ছে গিয়ে কুয়াশা। আর কুয়াশাটা কিন্তু মানে সাদা হয়ে ধোঁয়ার মতন হয়ে কিন্তু ভেসে থাকে, এবং এর কারণে কিন্তু দৃশ্যমানতা অর্থাৎ দেখতে পাওয়া যায় না। ভীষণ রকম যদি কুয়াশা জমে তাহলে কিন্তু মানে খুব মানে বেশি দূরত্ব থেকেও খুব কাছের দূরত্বও কিন্তু অনেক সময় দৃশ্যমান হয় না। এবং আমাদের ভারতবর্ষেতে এই দিল্লি বলে যে শহরটা আছে, আমাদের রাজধানী শহর, তো সেই দিল্লিতে কুয়াশা সৃষ্টির জন্য বিখ্যাত। মানে দিল্লিতে কিন্তু শীতকালেতে ভীষণ রকম কুয়াশা হয়, এবং সেই কুয়াশার কারণেতে কী হয়, এই দৃশ্যমানতা কমে যায়। দেখো এখানে একটা ছবি আছে, এই ছবিতে দেখো এই যে কুয়াশা জমেছে, সাদা ধোঁয়ার মতন এই যে কুয়াশা তৈরি হয়েছে, এবং এইরকম কিন্তু আমাদেরও শীতকালেতে আমাদেরও মানে কুয়াশা আমরা দেখে থাকি। তো কুয়াশা হলে কী হয়, দৃশ্যমানতাটা নষ্ট হয়ে যায়, দেখতে পাওয়া যায় না যে সামনে কি আসছে, গাড়ি ঘোড়া আসছে কি মানুষ, পথ চলতি মানুষ আসছে সেটা কিন্তু দেখতে পাওয়া যায় না। দুর্ঘটনা হওয়ার কিন্তু সম্ভাবনা ভীষণ রকমভাবে মানে বেড়ে যায়। অনেক সময় তোমরা খেয়াল করে দেখবে যে শীতকালেতে ট্রেন বাতিল হয়, বিশেষত যে সমস্ত ট্রেন উত্তর ভারতের দিকে যায় সেই সমস্ত ট্রেন কিন্তু বাতিল হয় ভীষণ রকম, এবং সেই বাতিল হওয়ার কারণটা কিন্তু একটা কুয়াশা। মানে এত পরিমাণেতে রেল লাইনের ওই সংলগ্ন অঞ্চলগুলোতে কুয়াশা জমে যায় যে ট্রেনকে বাতিল করে দিতে হয়, কারণ মানে দুর্ঘটনার হাত থেকে এড়ানোর জন্যে। এরপরেতে দেখো আমরা যে জিনিসটা এবারেতে জানবো সেটা হচ্ছে যে সমবর্ষণ রেখা বলে একটা বিষয় আছে। তো সেইটা কি, তো পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রে সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়। তো সমবর্ষণ রেখাটা একদম সোজা কথায় বলতে গেলে সম বৃষ্টিপাতযুক্ত স্থান। অর্থাৎ আমাদের যে মানচিত্র হয় সেই মানচিত্রগুলো যেরকম পশ্চিমবঙ্গের হতে পারে, ভারতবর্ষে হতে পারে, এই যে মানচিত্রগুলোতে, এই মানচিত্রগুলোতে যে অঞ্চলটা দেখানো হয় সেই অঞ্চলেতে কি হয়, যে সমস্ত জায়গাতে বৃষ্টিপাতটা সমান মানে গড় বৃষ্টিপাত সমান, সেই সমস্ত গড় বৃষ্টিপাতযুক্ত স্থানগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয় তাকে বলা হয় হচ্ছে গিয়ে সমবর্ষণ রেখা, বা ইংরেজিতে বলা হয় হচ্ছে আইসোহেড। তো এটা গেল। এরপরেতে এই যে পেজটা যেটা রয়েছে আমাদের টেক্সট বুকেতে, এই পেজে কতগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। এবার এক এক করে আমরা সেই ইম্পর্ট্যান্ট যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো এবার আমরা সলভ করব, বা সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো পৃষ্ঠারও একদম উপরের দিকে রয়েছে, দেখো শরৎকালে পশ্চিমবঙ্গে কোন ঘূর্ণিঝড় হয়। তো আমরা যে শরৎকাল হয় সেই শরৎকালেতে পশ্চিমবঙ্গেতে আশ্বিনের ঝড় বলে যে ঘূর্ণিঝড়টা সেটা সৃষ্টি হয়ে থাকে। তারপরেতে দেখো যে আমাদের দেশে বর্ষাকালে সাধারণত কোন ধরনের বৃষ্টিপাত হয়ে থাকে, এটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত।
কারণ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু যখন আমাদের দেশে বর্ষাকালে প্রবেশ করে তখন কিন্তু হিমালয় পর্বতমালার দক্ষিণ ঢালেতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং বাধাপ্রাপ্ত হয়ে আমাদের ভারতবর্ষেতে কিন্তু বৃষ্টিপাত ঘটায়। তো সেই জন্য মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষে যে বর্ষাকালে যে বৃষ্টিপাতটা হয়ে থাকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রভাবিত, সেটা কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাতের মাধ্যমেতেই কিন্তু হয়। এরপরেতে যে প্রশ্নটা আছে যে দেখো এখানে শুষ্ক অঞ্চলেতে শিশির কম পড়ে কেন। তো শুষ্ক অঞ্চলেতে শিশির কম পড়ার একটাই কারণ শিশির কম পড়ে, তার কারণটা হচ্ছে জলীয় বাষ্প কম। শুষ্ক অঞ্চলগুলোতে, পৃথিবীর যে সমস্ত শুষ্ক অঞ্চল রয়েছে সেখানেতে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটা কম। আর শিশির পড়তে গেলে বা কুয়াশা সৃষ্টি হতে গেলে যাই বলো না কারণ বাতাসেতে জলীয় বাষ্প হতে হবে। যত বেশি বাতাসেতে জলীয় বাষ্প থাকবে সেই বাতাস যখন শীতলতার সংস্পর্শে আসবে তখন কিন্তু ঘনীভূত হয়ে কিন্তু এই শিশির বা কুয়াশা সৃষ্টি করবে। তো বাতাসে যদি জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে, অর্থাৎ শিশির কুয়াশা সৃষ্টি করার জন্য যদি পর্যাপ্ত পরিমাণেতে বাতাসে জলীয় বাষ্প যদি কম থাকে, তাহলে বাতাস শীতল হলেও কিন্তু শিশির সেই অর্থে কিন্তু পড়বে না, বা পড়লেও সেটা কিন্তু খুব কম পরিমাণেতে হবে। তো এটাই কারণ যে শুষ্ক অঞ্চলগুলোতে বাতাসে যেহেতু জলীয় বাষ্পের পরিমাণটা কম থাকে সেই কারণেতে কিন্তু শিশিরটাও কম পড়ে। এরপরেতে দেখো পরের এই দিকটাতে আসছে যে সাধারণত শীতকালে জলাশয়ের উপর কুয়াশা বেশি দেখা যায় কেন। তো যেটা বললাম যে শিশির কুয়াশা এইগুলো সৃষ্টি হতে গেলে কিন্তু জলীয় বাষ্পের যোগানটা কিন্তু থাকতে হবে পর্যাপ্ত পরিমাণে। তো যে এবার জলাশয়ের উপরে পৃথিবীর যে সমস্ত মানে পৃথিবী বলবো না, বা আমাদের আশপাশেতে যে সমস্ত জলাশয়গুলো যেরকম রয়েছে, ধরো পুকুর রয়েছে, বড় ঝিল, এই সমস্ত ওপরেতে কুয়াশার সৃষ্টি হয়, সমুদ্রেতেও হয় কিংবা হ্রদেতেও হয়। তো এই যে জলভাগের উপরেতে বা জলাশয়ের উপরেতে যে কুয়াশাটা বেশি পরিমাণেতে হয় তার কারণটা হচ্ছে কি না, জলীয় বাষ্পটা বেশি থাকে জলভাগগুলোর ওপরেতে বা জলাশয়গুলোর ওপরেতে, কিন্তু আশপাশের যে সমস্ত স্থলভাগ আছে তার তুলনায় কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বেশি থাকে। তো সেই কারণেতে শীতকালেতে যখন সেই জলভাগের উপরের বায়ুস্তর যখন বা আশপাশের বায়ুস্তর যখন শীতল হয়ে যায় তখন সেই জলভাগের উপরেতে থাকা যে জলীয় বাষ্প সেটা যেহেতু বেশি পরিমাণেতে আসে সেই জন্যে কুয়াশা বা শিশির এই বেশি পরিমাণেতে কিন্তু সেখানেতে জমতে দেখা যায়। তারপরে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো শিশির আর কুয়াশা অধঃক্ষেপণ নয় কেন। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা অধঃক্ষেপণের যে রূপভেদগুলো যেগুলো নিয়ে আমরা প্রথমের দিকে যে আলোচনা করলাম, অর্থাৎ এই যে ওপরের দিকে যেগুলো আলোচনা করেছি, দেখো আমরা জানি প্রত্যেকেই যে বৃষ্টিপাত হচ্ছে অধঃক্ষেপণের প্রধান রূপভেদ। তার সঙ্গে সঙ্গে কিন্তু আরও আছে গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, শিলাবৃষ্টি, তুষারপাত, এগুলোও কিন্তু অধঃক্ষেপণের এক একটা ইম্পর্টেন্ট রূপভেদ। কিন্তু এই যে শিশির এবং কুয়াশা এটা কিন্তু অধঃক্ষেপণ নয়। তার কারণটা হচ্ছে শিশির এবং কুয়াশা হচ্ছে গিয়ে আকাশ থেকে মাধ্যাকর্ষণ শক্তির টানেতে কিন্তু ভূপৃষ্ঠে ঝরে পড়ে না। যেরকম ধরো বৃষ্টিপাত মেঘ থেকে ঝরে পড়ে জলকণা হিসেবে, তুষারপাত বরফকণা হিসেবে ঝরে পড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হলে সেটাও ঝরে পড়ছে, শিলাবৃষ্টি সেটাও কিন্তু মেঘ থেকে কিন্তু ঝরে পড়ছে। তো এগুলো কিন্তু আকাশেতে মেঘ থেকে কিন্তু ঝরে পড়ে এবং এতে মাধ্যাকর্ষণ বলটা কিন্তু একটা ভীষণ রকমভাবে কার্যকরী ভূমিকা নিয়ে থাকে। তো সেই জন্যে কিন্তু এই অধঃক্ষেপণ মানে বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে জলকণা যখন মানে তরল এবং কঠিন আকারেতে যখন মাধ্যাকর্ষণ শক্তির টানেতে যখন আকাশ থেকে ঝরে পড়ে তখন তাকে বলা হয় কিন্তু অধঃক্ষেপণ, যেটা কিন্তু বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত এগুলোর ক্ষেত্রে আমরা দেখি। এগুলোই কিন্তু অধঃক্ষেপণের প্রধান রূপভেদ। কিন্তু শিশির এবং কুয়াশা এটা কিন্তু অধঃক্ষেপণ নয়। তার কারণ এটা হচ্ছে ঘনীভবনের রূপভেদ। ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল যখন শীতলতার সংস্পর্শে আসার দরুন বা শীতল হয়ে যাওয়ার কারণে যখন ওই বায়ুমণ্ডলেতে বা ওই বায়ুস্তরেতে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প যখন ঘনীভূত হয়ে পড়ে, ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা যখন সৃষ্টি করে, সেই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলোই কিন্তু ঘাস, গাছপালা উপরেতে কিন্তু শিশির আকারেতে বিন্দু বিন্দু আকারেতে কিন্তু পড়তে থাকে, বা বায়ুতে ভাসমান যে সমস্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র যে জল মানে ধূলিকণা যেগুলো রয়েছে সেগুলোকে ভেসে সেগুলোর ওপরেতে ভর করে ভেসে বেড়ায়, যেটাই কিন্তু কুয়াশা হিসেবেতে আমরা জানি। তো সেই কারণেতেই কিন্তু শিশির এবং কুয়াশা কিন্তু কোনোভাবেই অধঃক্ষেপণ নয়। এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসে যে ঘনীভবনের রূপভেদ হচ্ছে গিয়ে শিশির আর কুয়াশা, আর অধঃক্ষেপণের রূপভেদ হচ্ছে গিয়ে বৃষ্টিপাত, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তুষারপাত বা শিলাবৃষ্টির মতন ঘটনাগুলো। এরপরেতে যেটা রয়েছে দেখো যে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র। তো এটা হচ্ছে রেন গজ। বৃষ্টিপাতকে রেন গজ যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়, আর যে এককে পরিমাপ করা হয় সেটা হচ্ছে কি ইঞ্চিতেও পরিমাপ করা হয়ে থাকে, বা সেন্টিমিটার বা মিলিমিটারেতেও কিন্তু বৃষ্টিপাতকে পরিমাপ করা হয়ে থাকে। যন্ত্রটা হচ্ছে রেন গজ, আর যে ইউনিটেতে মাপা হয় যে কত সেন্টিমিটার বা কত মিলিমিটার বৃষ্টি হয়, আমরা শুনি না যে এত মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে,
তো সেইটা যে ইউনিটের বৃষ্টিপাত থেকে পরিমাপ করা হয় সেটা হচ্ছে ইঞ্চিতেও পরিমাপ করা হয়ে থাকে, সেন্টিমিটারেতেও পরিমাপ করা হয়ে থাকে, আবার কখনো মিলিমিটারেও পরিমাপ করা হয়ে থাকে। তো এককটা হচ্ছে কি এইগুলো, আর রেন গজ নামক যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়ে থাকে। আর এই দিকে দেখো, এই সবার শেষে যে প্রশ্নটা রয়েছে যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় আলাদা হয় কেন, খুবই ভালো একটা প্রশ্ন। তো এই প্রশ্নের যেটা উত্তর হয়, প্রথমত বায়ুমণ্ডলের যে উষ্ণতা, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরের বায়ুমণ্ডলের উষ্ণতা বা পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গার উষ্ণতা কিন্তু সমান নয়, যে কারণেতে কিন্তু এই জলীয় বাষ্পের পরিমাণটা ভিন্ন হয়। কারণ আমরা জানি যে বায়ুর উষ্ণতা যত বাড়তে থাকে বা বায়ুর উষ্ণতা যত বেশি হয়, সেইখানের বায়ুতে তত বেশি পরিমাণেতে জলীয় বাষ্প, মানে সেই বায়ুটা তত বেশি পরিমাণে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেড়ে যায়। আর বায়ু যত ঠান্ডা থাকে, যত শীতল হয়, তত তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতাটা কিন্তু কমে যেতে থাকে। তো যেহেতু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুর উষ্ণতা সব জায়গায় যেহেতু সমান নয়, সেই কারণেতেই কিন্তু সব জায়গার বায়ুতে কিন্তু জলীয় বাষ্প সমানভাবেতে কিন্তু থাকে না, আলাদা আলাদা হয়। আর একটা বিষয় কি আছে যে জলাশয় বা জলভাগের উপস্থিতি, পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে জলভাগ বা জলাশয়ের উপস্থিতিও কিন্তু সব জায়গায় সমান নয়। কারণ আমরা জানি যে যে সমস্ত জায়গাতে জলভাগের পরিমাণটা বেশি, জলাশয় বেশি পরিমাণেতে থাকে, সেখানেতে কিন্তু জলীয় বাষ্পটা ন্যাচারালি খুব বেশি হয়। তো সেই কারণেতে কিন্তু যেহেতু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গায় জলভাগ সম পরিমাণে থাকে না, সেই কারণেতেও কিন্তু ভূপৃষ্ঠের ওপরেতে বা বায়ুতে সব জায়গায় কিন্তু জলীয় বাষ্প সমানভাবে কিন্তু থাকে না। তারপরে আরেকটা আছে গাছপালার আবরণ বা বনাঞ্চল যেটা বলা হয়। গাছপালা যে সমস্ত জায়গাতে বেশি, সেখানে কিন্তু বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের পরিমাণটা কিন্তু বেশি। তো পৃথিবীর সব জায়গাতে যেহেতু গাছপালা বেশি নেই, মানে বেশি থাকে না সব জায়গাতে, কোনো জায়গায় বেশি থাকে তো কোনো জায়গায় কম থাকে। তো সেই কারণে কিন্তু যেহেতু গাছপালার বন্টনটা বা অরণ্য অঞ্চলের বন্টনটা যেহেতু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গায় যেহেতু সমানভাবে থাকে না, সেই জন্যই কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুমণ্ডলেতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ সব জায়গাতে কিন্তু সমানভাবে হয় না। তো এই তিনটে কারণ আছে, যে কারণগুলোর জন্যে হচ্ছে পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে সব জায়গায় কিন্তু জলীয় বাষ্প কিন্তু সমানভাবে থাকে না। আর এর মধ্যে কিন্তু যদি এক কথায় তোমরা যদি জানতে চাও বা এক কথা যদি বলতে হয় যে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বিভিন্ন জায়গায় আলাদা হয় কেন, তাহলে এক কথায় যদি এটাকে উত্তর দিতে হয় তাহলে উষ্ণতাই কিন্তু মেন কারণ, যেটার কারণেতে কিন্তু পৃথিবীর ভূপৃষ্ঠের ওপরেতে বায়ুমণ্ডলেতে বিভিন্ন জায়গায় জলীয় বাষ্পের হেরফেরটা হয় বা প্রভেদটা লক্ষ্য করতে পারা যায়। তো এই গেল আজকের এই ক্লাস। তো আজকের ক্লাসটিকে আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।